আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। গতকাল বাংলাদেশের যে অবৈধ প্রধানমন্ত্রী আছে লেডি লেন্দুব দর্জি বা গোপালী, তার সাথে দেখা করেছে ভারতের নিযুক্ত বাংলাদেশে যে হাই কমিশনার রয়েছে প্রণয় ভার্মা। গণভবনে তিনি দেখা করেছেন সেই লেডি লেন্দুব দর্জির সাথে। তো আমরা গণমাধ্যমে সে ব্যাপারে খবর দেখলাম, বা অনলাইনে দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় আমরা সে ব্যাপারে কিছু নিউজ দেখলাম। আজকে যখন আমি কথা বলছি তখন ইংরেজি আগস্ট মাসের 1 তারিখ 2024, এটা 31 জুলাই 2024-এ এই অবৈধ প্রধানমন্ত্রী ভারতের প্রতিনিধি বাংলাদেশে যে হাই কমিশনার পদে রয়েছে প্রণয় ভার্মা, তার সাথে সাক্ষাৎ করে। তো আমরা কূটনৈতিক বিষয়ে যেটা দেখি, সারা বছর তাদেরকে নিয়েই পড়ে থাকে এই অবৈধ আওয়ামী লীগ সরকার। ঘন ঘন বাংলাদেশে নিযুক্ত যে হাই কমিশনার, তার সাথে বাংলাদেশের যে অবৈধ এই সরকার প্রধান গোপালী বারবার দেখা করে। তার বিভিন্ন মন্ত্রীরা, অবৈধ সরকারের এই মন্ত্রীগণ দেখা করে, এবং ভারতীয়রা এখানে একের পর এক এসেই যাচ্ছে, এবং তারাও ভারতের দিল্লিতে দৌড়াচ্ছে, যাতায়াত করে। তো ইতিহাসের একজন ছাত্র হিসেবে এটা জানি যে বহু আগে থেকেই এই এখন যেটা আমাদের বাংলাদেশ, একসময় সেটা পূর্বাঞ্চল ছিল, পূর্ব বাংলা ছিল। এই জায়গাটার প্রতি প্রচুর লোভ রয়েছে দিল্লি এখানে নিয়ন্ত্রণ করতে চায়। এটা দিল্লি সে 1000 বছর আগে থেকে এখন পর্যন্ত এই আধুনিক যুগে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত সারা বিশ্বে, একটি মুসলিম দেশ। এখানে দিল্লি এখন তো উগ্র হিন্দুদের শাসনে রয়েছে। সেই দিল্লির লোকেরা এই জায়গাটা লোভ ছাড়তে পারেনি, এবং এখানে বেছে নিয়েছে বাংলাদেশে বসবাস করা সবচেয়ে উগ্র যে গোষ্ঠীটি, আওয়ামী গোষ্ঠী। এখানে বাংলাদেশে তারা যে হাই কমিশনার রাখে, বা আপনারা রাষ্ট্রদূত হিসেবে যাকে জানেন, রাষ্ট্রদূত, তারা হাই কমিশনার শব্দ ব্যবহার করে। যেরকম কানাডিয়ান হাই কমিশনার, ব্রিটিশ হাই কমিশনার, তা এদেরকে কিছু যেরকম বলে না যে বিএনপির মহাসচিব, আওয়ামী লীগের বেলায় সাধারণ সম্পাদক, জামাত ইসলামের ব্যাপারে সেক্রেটারি জেনারেল, এভাবে শব্দ ব্যবহার হয়, কিন্তু পদ একই। তো রাষ্ট্রদূত, হাই কমিশনার যাই বলেন, তো তাদের একটা প্রোটোকল থাকে, ইন্টারন্যাশনালি ডিপ্লোম্যাটিক রুলসে একটা নিয়ম থাকে যে একজন রাষ্ট্রদূত, একজন হাই কমিশনার কতদূর প্রোটোকল পাবে। সেখানে আমরা বাংলাদেশে দেখতে পাই এই অবৈধ আওয়ামী সরকার প্রধান যেভাবে ভারতের নিযুক্ত বাংলাদেশে একজন হাই কমিশনারের সাথে যেভাবে সে কথাবার্তা বলে, বা ভারতের কোনো মন্ত্রী টন্ত্রী আসলে যেভাবে কথাবার্তা বলে, সেটা তাদের বোঝা যায় না একটি স্বাধীন সার্বভৌম দেশের সে প্রধানমন্ত্রী, অবৈধ হোক না কেন, চেয়ারটাতে তো বসে গেছে। সেখানে প্রোটোকল রাখা হয় না, তাদেরকে প্রভু মনে করা হয়। ভারতের যে কোনো রিপ্রেজেন্টেটিভ, হাই কমিশনার বলেন, মন্ত্রী বলেন, আর ভারতের প্রাইম মিনিস্টার তো কথাই নাই। কী ধরনের প্রভু মানে তা সবাই জানে। তো 31 জুলাই 2024 প্রণয় ভার্মার সাথে বসে গোপালী তার কাছে বলতেছে, লেডি লেন্দুব দর্জি তার কাছে বলতেছে যে কিছুদিন শ্রীলঙ্কায় যেভাবে ঘটনা হয়েছে,
সেখানে প্রেসিডেন্টের বাসভবন দখল করেছিল উচ্ছৃঙ্খল লোকজন, মানে জামাত শিবিরকে সে আহ, ইঙ্গিত করেছে। এখানে কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ছিল, আম জনতা ছিল, লক্ষ লক্ষ ছাত্ররা ছিল, শিক্ষার্থী ছিল, ছোট ছোট ছেলে মেয়েরা ছিল। তারা দেশের পরিবর্তন চায়, এই কর্তৃত্ববাদী সরকারের অবসান চায়, মুক্তি চায়, প্রকৃত স্বাধীনতা চায়, স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পেতে চায়। সেখানে তারা কথায় কথায় একটি ইসলামিক গোষ্ঠীকে তারা ইঙ্গিত করে, এই অবৈধ আওয়ামী লীগ সরকার প্রধান এবং তার সাঙ্গপাঙ্গ লোকজন। তারা বারবার বলে যে এই জামাত ইসলামের নাম ইঙ্গিত করে, বারবার ডিরেক্টলিও বলে, ইঙ্গিতও বলে ইসলামিক গোষ্ঠী, পাকিস্তানি অপশক্তি, স্বাধীনতা বিরোধী ইত্যাদি ইত্যাদি, কোট আনকোট। তো যাই হোক, সে বলেছে শ্রীলঙ্কার মতো রাষ্ট্রপতির সেখানে প্রেসিডেন্টের ভবন যেভাবে দখল করেছে সেভাবে গণভবন তারা দখল করতে চেয়েছিল, কোট আনকোট। এই মাত্র 4-5 দিন আগে তার দলের সেক্রেটারি জেনারেল, যাকে সাধারণ সম্পাদক তারা বলে, ওবায়দুল কাদের ওরফে কাউয়া, এই কাউয়াটাই কিন্তু গুলিস্তানে যে আওয়ামী লীগের অফিস রয়েছে সেখানে তারা আওয়ামী লীগের ক্যাডারদের সামনে এই একই কথা বলেছিল, তারা কারফিউ না দিলে তাহলে গণভবন দখল হয়ে যেত। এই কথাগুলো কিন্তু সত্য, ট্রু। সেই কথাগুলো এই শয়তান গোষ্ঠীর মুখ থেকে বের হয়ে যাচ্ছে খুব ক্লিয়ারভাবে। অবশ্যই সেখানে গণভবন দখল করত বাংলাদেশের মানুষ, কারণ সে গণভবন অবৈধভাবে তারা দখল করে রয়েছে সেখানে। আর কারফিউ তাদের সেই প্রভুদেশ ইন্ডিয়ার নির্দেশেই দেওয়া হয়েছে বলে এখন বাংলাদেশের মানুষের মুখে মুখে বাজারে কথা চলছে যে এটা ভারতের কথা অনুযায়ী, সাজেশন অনুযায়ী সেই কারফিউ, তথাকথিত কারফিউ, এটাকে তো কারফিউ বলে না, এটা একটা সন্ত্রাসী। বাংলাদেশের সামরিক বাহিনী ব্যবহার করে জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালাইয়েছে, গণহত্যা চালিয়েছে তারা। এভাবে করে তারা অবৈধ ক্ষমতার মসনদ রক্ষা সামান্য সময়ের জন্য করতে পেরেছে, কিন্তু গণ অভ্যুত্থান চলছে, কোনোভাবে সেটা রক্ষা করা যাবে না। তো যেটা মূল কথা বলতে চাই যে একজন রাষ্ট্রদূত, বিদেশি একজন রিপ্রেজেন্টেটিভ, একজন হাই কমিশনার, তার কাছে প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে তো মানুষের একটা পরিবর্তন হয়, অবৈধভাবে হোক না কেন। প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের পদ চেয়ারগুলোতে পৃথিবীর বিভিন্ন জায়গায় অবৈধভাবে অনেকে বসেছে। কর্নেল গাদ্দাফির কথা জানি, সাদ্দামের কথা, এমনকি জনপ্রিয় ডাক্তার মাহাতির মোহাম্মদ, তিনি পর্যন্ত অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। তিনি তো জনপ্রিয় ছিলেন, এক্সেপশনাল ব্যক্তি ছিলেন ডিক্টেটরদের মধ্যে। তো একটা চেয়ারে যখন বসে তার তো কিছু ওয়েট থাকা দরকার, ওয়েট আসা দরকার, যে আমি প্রাইম মিনিস্টার চেয়ারে বসা আছি। সে ভারতের একজন, বাংলাদেশে নিযুক্ত করেছে একজন রাষ্ট্রদূত, তার সাথে বলতেছে শ্রীলঙ্কার মতন এখানে গণভবন দখল হয়ে যেত। আর এই যে সত্য কথাটা, এটা কিন্তু সত্য কথা, দখল অবশ্যই হতো, বাংলাদেশের মানুষ সেদিকে যাচ্ছিল, বাংলাদেশের মানুষ। কিন্তু কথা হচ্ছে যে আপনারা দেখেন যে শ্রীলঙ্কার ব্যাপারে তাহলে কি সে নেগেটিভ উপস্থাপন করলো না শ্রীলঙ্কার মানুষের প্রতি? শ্রীলঙ্কার স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষের প্রতি সে তাচ্ছিল্য করলো না? শ্রীলঙ্কার সেই যে মানুষ, তারা কি উচ্ছৃঙ্খল ছিল? শ্রীলঙ্কার যে রাজাপাকসের সরকার ছিল, এই আওয়ামী স্টাইলের সরকার ছিল। সেখানে রাজাপাকসের পিতার বিভিন্ন মূর্তি বসানো হয়েছিল মোড়ে মোড়ে, শ্রীলঙ্কার কলম্বোতে, কলম্বো সহ বিভিন্ন শহরে। এবং সেখানে রাজতন্ত্র কায়েম করে ফেলেছিল, বাক স্বাধীনতা হরণ করেছিল, অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল, ইকোনমিক্যাল কলাপস ঘটেছিল শ্রীলঙ্কায়। তাদের যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে পরিবারতন্ত্র এমনভাবে করেছিল, পরিবারের বাহিরে তারা ক্ষমতায় তেমন কেউ বাহিরে ছিল না, এবং ব্যাংকগুলোকে লুটপাট করে তছনছ করে দিয়েছিল। শ্রীলঙ্কায়
চালের কেজি 500 টাকার মতন হয়েছিল প্রায়, কোটানকোট অনেক কিছু দ্রব্যমূল্য চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, দেশটা দেউলিয়া হয়ে গিয়েছিল। এরপরে সে দেশের মানুষ রাজপথে নেমে এসে রাষ্ট্রকে উদ্ধার করেছিল, দেশকে উদ্ধার করেছিল সেই সন্ত্রাসী লুটপাটকারী দস্যু বাহিনী যারা রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রয়েছিল, তাদেরকে হটিয়েছিল, তাদেরকে বিতাড়িত করেছিল। তাহলে তাদেরকে উচ্ছৃঙ্খল বলছে এই গোপালী লেডি লেন্দুবদর্জি। কত বড় দুঃসাহস তাদেরকে তারা উচ্ছৃঙ্খল বলছে, এবং বাংলাদেশের স্বাধীনতাকামী গণতন্ত্রকামী মানুষকে তার এই উচ্ছৃঙ্খল বলছে, বিশৃঙ্খল বলছে, জামাত শিবির ট্যাগ দিয়ে নানান বাজে কথা বলছে। বাংলাদেশের মানুষ এই সমস্ত গোপালীর ইন্ডিয়ান এই যে আওয়ামী গোষ্ঠীর গোপালী লেন্ডুবদর্জির এই সমস্ত ফালতু কথা কতদিন শুনবে? অবশ্যই আর বেশি দিন শোনার টাইম নেই, সময় নেই। ইনশাআল্লাহ এদেশের মানুষের বিজয় হবে, মহান আল্লাহ তাআলা অবশ্যই রহম করবে, আমরা আশা রাখি। গণ অভ্যুত্থান চলছে, এদেশে স্বাধীনতা ফিরে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।